দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে ফের বৃষ্টিপাত থাকতে পারে আরও কয়েকদিন। 5 জেলায় বন্যা পূর্বাভাস। ঢাকায় জলাবদ্ধতার চক্রে লোকসানে ব্যবসায়ীরা। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সামরিক আইনেই বিচার হবে গ্রেপ্তারকৃত মোজাফফর হোসেনের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা। আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করলেন শরিক দলের নেতারা। দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মন্ত্রী। যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। যুক্তরাষ্ট্রের হামলাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। যুদ্ধে আরও অন্তত 4 মার্কিন সেনা নিহত। তেহরানের সামরিক সক্ষমতা কমার দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। আমরা নিশ্চিত করছি ইরান যেন আর কখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এ ধরনের সক্ষমতা অর্জন করতে না পারে। বিশ্বকাপে বেশিরভাগ পুরস্কার স্পেনের ঘরে। আকাশী নীল ঢেউ থামিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরল লা রোহা। দেশ জুড়ে বইছে আনন্দের ঢেউ। এই জয় আমাদের প্রত্যাশিতই ছিল। আমরা যে কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। এছাড়াও সংবাদে আরও যা দেখবেন, পরিবেশের ক্ষতিকারক প্লাস্টিকের দাপটে কমছে বাঁশ বেতের তৈরি পণ্যের ব্যবহার। ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রেখেছেন সাভারের কিছু পেশাজীবী। ব্যবসা আমার দাদাই করতো, আমার আব্বাই করতো। এখন আমরা বংশগতভাবে ধরে রাখছি। এখন আপনার প্লাস্টিকের মালের লেগে এগুলো বেচা কিনে অনেক কমে গেছে। কিছু কিছু জিনিস ভালোই চলে, যেমন হুগলা, পাটি, ঝাঁকা। এবারে পুরো আয়োজন। দেশের উত্তরাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নদ নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শ্রাবণের মেঘে ঢাকা ঢাকার আকাশ, প্রকৃতিতে চলছে বর্ষা। সোমবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি যেন সেটিই আরেকবার স্মরণ করিয়ে দিল। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টির সীমানা দিগন্ত জুড়ে। আবহাওয়া অফিস বলছে বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু। এতে বৃষ্টিপাত চলতে পারে কয়েকদিন। 48 ঘন্টা দেশের উত্তর, মধ্য এবং দক্ষিণ অঞ্চল শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি 7টা বিভাগই সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের। আর 23 তারিখ থেকে এই বৃষ্টিপাতটা উত্তরাঞ্চল বা মধ্যাঞ্চল থেকে কমে এটা দক্ষিণ অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের মোট 8 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এবং এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুড়িগ্রামে ধরলা, সিলেটে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা এবং নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে বৃষ্টি হলে বিভিন্ন সড়ক ও ফুটপাতে নোংরা পানিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে একদিকে পানিতে ভিজে নষ্ট হচ্ছে হকারদের বিক্রির পণ্য, অন্যদিকে ক্রেতা সংকটে বেচাকেনাও নেমে আসে শূন্যের কোটায়। জলাবদ্ধতার এই চক্রে পড়ে চরম লোকসানের মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জমে যায় পানি, তার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ফলে সবচেয়ে বড় ধাক্কাটি খান রাজধানীর হকাররা। অল্পতেই তাদের পণ্য ভিজে যায়, ফলে মুখোমুখি হতে হয় লোকসানের।
বৃষ্টির দিনে কেমন হয় বেচাকেনা এমন প্রশ্নের উত্তর খুবই সংক্ষেপ, শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা জানান, জলমগ্ন রাস্তায় যেখানে ক্রেতা সাধারণত ফুটপাতে দাঁড়ানোরই সুযোগ পান না, সেখানে তারা কেনাকাটা করবেন কিভাবে? বৃষ্টির সময় তো এখানে হয়ই না, এটা বাইরের সাইড না, এটা তোমার রাস্তা মেন রাস্তা। নর্মালি একটু বৃষ্টি হলে এখানে ডাইবাজার দোকানদারি তো অবস্থা শেষ। মনে করেন যেদিন বৃষ্টি হবে ওদিন আমাদের দোকানদারি নাই। 2 লাখ টাকার মাল বেচছে, এটি উড়াইতে যাবে 2-3 বছর। শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন তা নয়, দৈনিক বেতনে দোকানে কাজ করা শ্রমিকদেরও পড়তে হয় বিপাকে। বৃষ্টিতে বন্ধ থাকে তাদের মজুরি। একটু বৃষ্টি হলে মোটামুটি আধা ঘন্টা প্লাস যদি বৃষ্টি হয় তাহলে এখানে পানি জমে যায়, তখন আর আমাদের দোকান খোলা বা দোকানদারি করার সম্ভব হয় না। আমাদের বেতন মনে করেন যে আমাদের দৈনিকের বেতন দৈনিক দেয়, যদি আমরা দোকান না খুলতে পারি আমাদের মালিক আমাদের বেতন দিতে পারে না। সব দিক দিয়ে লস, আমাদের দোকানপাট খুলতে পারি না খুলতে পারলে হাজিরা পাবো। শুধু হকাররা নয়, রাজধানীর বিভিন্ন অলিগলিতে থাকা ছোটখাটো দোকানিরাও এই বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার ফলে ভোগান্তিতে পড়ছেন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একটু বৃষ্টি হলে এই মহলে পানি ওঠে, পানি ওঠে অনেক দিন যাবত। আর এই বৃষ্টির কারণে দোকান বন্ধ ছিল 3 দিন। একটু বৃষ্টি হলে অনেক পানি হয়। বেচা কিনের উপরে আর যেমন 15-20 হাজার টাকা সেল আছে, আমাদের এটাই বেচা কিনিটা হয় না। আমরা ছোটখাটো দোকানদারি করি, মনে করেন এখানে খুব কষ্টের মধ্যে আছি ভাই। আকাশের মেঘে হয়তো প্রকৃতির রূপ ফেরে, কিন্তু মেঘ দেখলেই রাজধানীর হকাররা পড়েন শঙ্কায়। কখন বুঝি বৃষ্টিতে ভিজে তাদের কর্মস্থল। এমন পরিস্থিতিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ সমস্যার স্থায়ী সমাধান চান এসব ব্যবসায়ীরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সামরিক আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই ব্যক্তির বিরুদ্ধে সেনা এবং ফৌজদারি 2 আইনে একযোগে বিচার করার সুযোগ নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে সকালে বিজিবির সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামে বিপথগামী কিছু সেনা সদস্যদের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে বিদ্রোহের অভিযোগে 18 জন সেনা কর্মকর্তার বিচার হয়। তবে মেজর খালেদ ও মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ 45 বছর পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গত 15 জুলাই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোমবার বিজিবির পিলখানা সদর দপ্তর পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে, তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনা বাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। মিয়ানমারের সঙ্গে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাইন খুঁজে বের করার জন্য, মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি এগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি। বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। RSO, আরসা, আরাকান আর্মি, আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের অবৈধ পুশিন ঠেকাতে সরকার এখন পর্যন্ত সফলভাবে কাজ করছে। যেভাবে এখানে পুশিন হতে দেয়নি। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। পলাতক আসামিদের দেশে ফিরে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, এর অংশ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 2025 সালের 26 নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে চিঠি দেওয়া হয়েছিল। সম্প্রতি আবারও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটা যখন যেটা প্রয়োজন আমাদের
আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক দলের নেতারা। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 31 দফা এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে বর্তমান সরকার। সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া 41টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শের পাশাপাশি জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। যে আইন হয়েছে, সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি, তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। এছাড়া উগ্রবাদের বিরুদ্ধে বিএনপি ও শরিক দলগুলো কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বরখাস্ত হওয়া সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল। আদালতের নির্দেশে সোমবার সকাল থেকে জলসিঁড়ি আবাসন প্রকল্পের 12 নম্বর সেক্টরের 506 নম্বর রোডের 14 নম্বর প্লটের জয়িতা নামের 8তলা বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে তার নিজ নামে 22,27,78,000 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা কমপক্ষে 8টি ব্যাংক হিসেবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। একসময় সাভারের নামা বাজার ছিল বাঁশ ও বেতের তৈরি সামগ্রীর অন্যতম জমজমট বাজার। তবে প্লাস্টিক পণ্যের দাপট, কাঁচামালের দাম বৃদ্ধি এবং কারিগরের সংকটে এখন সেই ঐতিহ্য অনেকটাই ম্লান। তবু কিছু ক্রেতার ভরসায় টিকে রয়েছে সেখানকার ব্যবসায়ীরা। বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র একসময় বাংলাদেশের ঘরে ঘরে এই জিনিসপত্রগুলো ব্যবহার হলেও কালের পরিক্রমায় আধুনিক সভ্যতার কারণে এর বিকল্প প্লাস্টিক এবং মেলামাইনের জিনিসপত্র তৈরি হয়, কিন্তু এর চাহিদা কমেছে এবং উৎপাদনও কমেছে। এবং সেই সাথে গ্রাম অঞ্চলে যে খেজুর গাছ এবং তাল গাছের যে থেকে তৈরি যে শীতল পাটি এবং খেজুরের পাটি, সেগুলো কিন্তু কমেছে আস্তে আস্তে। তো সেই ব্যবসার সাথে যারা এখনও সাভার নামা বাজারে জড়িত রয়েছে তাদের কথাগুলো আমি শুনবো। প্লাস্টিক বা বিভিন্ন দিক থেকে আমাদের একটু চাহিদা অনেক কমে গেছে। কিছু কিছু জিনিস ভালোই চলে, যেমন হুগলা পাটি, জাকা, তারপরে হুক্কা, শীতল পাটি, খেজুর পাতার পাটি, বিভিন্ন কিছু মিলিয়ে মোটামুটি চলে। ব্যবসা আমার দাদাই করতো, আমার আব্বাই করতো। এখন আমরা বংশগতভাবে ধরে রাখছি। এখন আপনার প্লাস্টিকের মালের লেগে এগুলো বেচা কিনে অনেক কমে গেছে, আগের মতো নাই। এখানে আপনার কুটির শিল্পের যাবতীয় যা আছে এগুলো মনে হয় যে আমরা পাইকারি আর খুচরা বিক্রি করি। ঢাকা জিঞ্জিরা, চক বাজার, আপনার কাউরান বাজার এবং কি সাভার থানায় যে দোকান আছে প্রত্যেকটাই এখান থেকে নেওয়া যায়। আর আমাদের বিভিন্ন আইটেম, তো এই আইটেম যোগাইতে আমরা অনেক জায়গায় যাই। আমি ওই যে পলো কিনতে আসছিলাম একটা, আর কি ওই যে কবুতর পালি, তো প্রচলিত গানের যেটি হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, সেই প্রাণ জুড়ালো কিন্তু এখন যারা এই ব্যবসার সাথে জড়িয়ে আছে তাদের প্রাণ জুড়াচ্ছে না। এবং তারপরও কিছু কিছু ব্যবসায়ী যারা আছে, এটা কালের পরিক্রমায় তারা এটি হারিয়ে যাওয়া ব্যবসাটিকে ধরে রাখার চেষ্টা করছেন। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাইদুর রহমান। রবিবার এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করা সাইদুর রহমান দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে। সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি ছিলেন। আগামী 1 বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দর্শক, এবার দেখে নেব দেশ বিদেশের আরও কিছু টুকরো খবর নিয়ে আমাদের সংবাদ সংক্ষেপ। করোনার নমুনা পরীক্ষা জালিয়াতি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের শাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ইসিবি চত্বর থেকে সোমবার তাকে আটক করা হয়। শাহেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। এডিবি জানিয়েছে, প্রতারকেরা নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ ও জাল পরিচয়পত্র ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। নিয়ম লঙ্ঘন ও ফৌজদারি অপরাধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চীন থেকে এসেছে অনুপ্রেরণার এক গল্প। খাবার সরবরাহের কাজের ফাঁকে লেখা কবিতার জন্য দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ এক পুরস্কার পেয়েছেন 56 বছর বয়সী ওয়াং জিভিং। তার কবিতার সংকলন লো ফ্লাইট শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের কাব্যিক দলিল হিসেবে প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা 9ম রাতেও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জর্ডান ও ইরাকে নিহত মার্কিন সেনাদের স্মরণ করে আরও জোরালো সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন এই প্রেসিডেন্ট। টানা 9 দিনের সামরিক অভিযানে হামলার গতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের হাতে এখন অল্প কিছু ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সীমিত উৎপাদন সক্ষমতা ছাড়া উল্লেখযোগ্য কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই। ট্রাম্প বলেন, শুরুতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে এখন সেই সক্ষমতার সম্ভাবনাই পুরোপুরি শেষ করে দেওয়ার অভিযান চলছে। আগে আমরা ইরানকে একটি নির্দিষ্ট সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করছিলাম। এখন আমরা সেই সক্ষমতার সম্ভাবনাই সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছি। আমরা নিশ্চিত করছি ইরান যেন আর কখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এ ধরনের সক্ষমতা অর্জন করতে না পারে। ট্রাম্পের দাবি, জর্ডান ও ইরাকে সাম্প্রতিক হামলায় নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতেই ইরানের বিরুদ্ধে সর্বশেষ হামলা চালানো হয়েছে। নিহত সেনাদের মহান দেশপ্রেমিক বলে অভিহিত করেন তিনি। মনে রাখতে হবে, সেই মহান দেশপ্রেমিকরা লড়াই করছিলেন যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় সবকিছুই তারা হারিয়েছে। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই নতুন করে হামলার বিস্তারিত প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় সামরিক স্থাপনা, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী, আইআরজিসির ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির নতুন তথ্য দিয়েছে তেহরান। ইরানের দাবি, সবশেষ হামলায় অন্তত 50 জন নিহত এবং 517 জন আহত হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ইসরায়েলও। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ইরানের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ইসরায়েলি বাহিনী এবং সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি রাখা হয়েছে। এদিকে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ জানিয়েছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি আর দেশটির ভেতরে অবস্থান করছেন না। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
বিশ্বকাপে শিরোপা লড়াইয়ের পাশাপাশি আলোচনায় ছিল ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরমেন্সে যারা নিজেদের সেরাটা দিয়েছেন তাদের হাতেই উঠেছে গোল্ডেন বল, বুট, গোল্ডেন গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। পুরো টুর্নামেন্টে দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেছেন এই মিডফিল্ডার। আক্রমণ গড়ে তোলা, বলের দখল ধরে রাখা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তার হাতে উঠেছে গোল্ডেন বল। এর জন্য ফাইনাল ম্যাচের জয়ও বিবেচনায় নেওয়া হয়েছে, তবে পুরো টুর্নামেন্টে করতে পারেননি কোনো গোল। সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তিনি করেছেন 10 গোল, যা ছিল অন্য সবার চেয়ে বেশি। অবশ্য তার দেশ সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল। দুর্দান্ত সব গোলের ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন এমবাপ্পে। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি গোল্ডেন গ্লাভস উঠেছে স্পেনের উনাই সিমনের হাতে। পুরো বিশ্বকাপে তিনি ছিলেন দুর্ভেদ্য। 8 ম্যাচে মাত্র 1টি গোল হজম করে স্পেনের শিরোপা জয় রেখেছেন বিশাল অবদান। গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক গোল ঠেকিয়ে এই স্বীকৃতি অর্জন করেন তিনি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের পাও কুবার্সি। মাত্র 19 বছর বয়সেই রক্ষণভাগে অসাধারণ পরিপক্কতা দেখিয়েছেন তিনি। কঠিন সব ম্যাচে দলের জয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ডিফেন্ডার। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ব্যক্তিগত অর্জনেও রাজত্ব করেছে স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গোল্ডেন গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও গেছে স্প্যানিশ ফুটবলারদের হাতে। শুধু গোল্ডেন বুট ছাড়া বাকি সব ব্যক্তিগত সম্মান জিতে 2026 বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে স্পেন। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে 615 কোটি টাকা, আর রানার আপ আর্জেন্টিনা পেল 406 কোটি টাকা। দীপ্ত, স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ ফাইনালের পর ফুটবল বিশ্ব পেয়েছে নতুন রাজা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে স্পেনের রাজপথ সবখানেই এখন লা রোহার জয় জয়কার। তবে আর্জেন্টিনায় নেমে এসেছে বিষাদের ছায়া। কেউ গায়ে জড়িয়েছেন জাতীয় পতাকা, কেউ আবার হাতে উড়িয়ে বেড়াচ্ছেন সেটি। অনেকের গায়ে জাতীয় দলের জার্সি। বিশ্বকাপ জয়ের আনন্দে এমন উৎসবই তো স্বাভাবিক। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর পুরো স্পেন জুড়ে বইছে উল্লাসের ঢেউ। আর দলটি তরুণ তারকা লামিন ইয়ামালের শৈশব যেখানে কেটেছে, সেই রোকাফোন্দা যেন পরিণত হয়েছে উৎসবের বড় একটি কেন্দ্রে। এই জয় আমাদের প্রত্যাশিতই ছিল। আমরা যে কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। দারুণ একটা ম্যাচ খেলেছে ইয়ামালরা। স্পেন পুরো ম্যাচটি নিয়ন্ত্রণ করেছে। দারুণ খেলেই জয় অর্জন করেছে ফুটবলাররা। স্পেনের কাছে হারের পরে আর্জেন্টিনা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে রাজধানী বুয়েন্স আইরেসে 2 প্রবীণ সমর্থকের মৃত্যু হয়েছে। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন ভঙ্গ হওয়া আলবিসেলেস্তার সমর্থকদের চোখে এখন জল। একটা মাত্র ফলাফল দিয়ে আমাদের বিচার করা যাবে না। আর্জেন্টিনা পুরো বিশ্বকাপে বুক চিতিয়ে খেলেছে। আমরা 2বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবারও ফাইনালে খেলেছি। ধন্যবাদ মেসি, মার্টিনেজদের। হারলেও আর্জেন্টাইনদের হৃদয়ে কোনো ক্ষোভ নেই তাদের মহানায়কের প্রতি। মেসিকে কৃতজ্ঞতা জানাতে রোজারিওতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। মেসিকে শুধু একটা ধন্যবাদ জানাতে চাই। তুমি একজন মহান খেলোয়াড়ই নও, তুমি একজন অসাধারণ মানুষ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সিংহাসনচ্যুত করে 2026-এর ফুটবল বিশ্বকাপ এখন স্পেনের দখলে। সেই সঙ্গে জার্সিতে যুক্ত হলো আরেকটি তারকা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর এক পক্ষ যখন উল্লাস করছে, অন্য পক্ষ তখন হতাশায় নিমজ্জিত। দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গতকালকে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের খেলার মধ্য দিয়ে পর্দা নামল 2026 ফুটবল বিশ্বকাপের। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল স্পেন। তবে এই দুই দলের খেলাকে কেন্দ্র করে বাংলাদেশি ফুটবল প্রেমীদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কি সেই প্রত্যাশা জানবো জনতার কথার আজকের পর্বে। আর্জেন্টিনার খেলা তো আগেও দেখছি, কিন্তু কালকের খেলা কোনো আগের খেলার সাথে মিল নাই কোনো। একজন আর্জেন্টিনার বিরোধী ফ্যান হওয়া সত্ত্বেও খুব খারাপ লেগেছে যে এতটা খারাপ আসলে এত বড় ফাইনালের মঞ্চে হবে এটা আমরা কোনোভাবে আশা করিনি। সবাই আমার অল ফ্যামিলি একমত আর্জেন্টিনার ফাউল করে লাল কাটকায় আর ওরা মানে ভক্তের মন মানে আরো নষ্ট করে তৈরি গেছে।
মনে মনে আনন্দ আছে, কিন্তু মুখ দিয়ে বলবো দুঃখজনক, কারণ আমার বন্ধু আর্জেন্টিনা করে, ও কান্না করতেছে যে আমাদেরকে নিয়ে যে ওরা বিতর্ক করে যে 7 আপ। কালকে যদি ইমি মার্টিনেজ না থাকতো খেলার ফলাফলটা অন্যরকম হতে পারে, তাহলে 7 আপটা উল্টা হয়ে যেত। তাই দেখে বাইরে আর্জেন্টিনা হেরে গেছে আর জিততে গেছে, রাইতে কানতে কানতে বুক ভাসিয়ে লেছি। আমরা আগে থেকে জানতাম স্পেন জিতবে, চাইছিলাম যে আমাদের দলটাই জিতুক, কিন্তু খেলার মেয়ে তো জয় পরাজয় আছে। আমি ভাবছিলাম যে মনে হয় এবার ফিফা পার্সিয়ালিটি করে মেবি আর্জেন্টিনাকে কাপটা দিবে। আমি চাইছি আর্জেন্টিনা হারুক এবং আমি অনেক খুশি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় লিওনেল মেসি যেন এক নিঃসঙ্গ নাবিক। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিমর্ষ এই মহাতারকার সাফল্যের ঝুলি অনেক বড়, কিন্তু শেষটা পারলেন না রাঙাতে। রোজারিও শহরের ছোট্ট এক ছেলে, যার স্বপ্ন ছিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা, যা মোটেও সহজ ছিল না। শৈশবে গ্রোথ হরমোনের সমস্যা দেখা দেয় মেসির। চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে তার পরিবারের জন্য। অনেকেই ভাবে এখানেই থেমে যাবে সম্ভাবনাময় ক্যারিয়ার। অদম্য ইচ্ছাশক্তি আর অসাধারণ প্রতিভা তাকে নিয়ে যায় বার্সেলোনায়। শুরু হয় ফুটবল ইতিহাসের অন্যতম এক যাত্রা। বছর গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার গোল ও রেকর্ডের সংখ্যা। বার্সেলোনা জার্সিতে জিতেছেন 10টি লা লিগা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 7টি কোপা দেল রে সহ অসংখ্য শিরোপা। ব্যক্তিগত অর্জন 8টি ব্যালন ডিওর, 3বার ফিফা বর্ষসেরা পুরস্কার, 6টি ইউরোপিয়ান গোল্ডেন বুট। তবে নিজ দেশের জার্সিতে বড় কোনো শিরোপা জেতার আক্ষেপ তাড়া করে ফিরছিল তাকে। 2014 বিশ্বকাপ ফাইনাল ট্রফি ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েও জার্মানির কাছে হার। 2015-16 সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে প্রশ্নবিদ্ধ হয় তার নেতৃত্ব। হতাশ হয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন গল্পটা হয়তো এখানেই শেষ, তবে কিংবদন্তিরা হার মানতে জানেন না। আবারও ফিরলেন মেসি। শুরু হলো স্বপ্ন ছোঁয়ার লড়াই। 2021 সালে 28 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মারাকানার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন তিনি। এরপর 2022 সালে ফিনালিসিমা জিতে আরও একবার জানান দেন আর্জেন্টিনা ফিরে এসেছে। স্বপ্ন এখনো একটি অপূর্ণ রয়ে গেছে, সেটি হলো বিশ্বকাপ। 2022 কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হার দিয়ে। চারদিকে তখন সমালোচনা, কিন্তু সেই ধাক্কা থেকেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল, ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল। 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাই ব্রেকে জয়ী হয় আর্জেন্টিনা। জাদুকরী পারফরমেন্সে প্রতিটি ধাপের সামনে নেতৃত্ব দিয়েছেন মেসি। কাতারের আকাশের নিচে বহু প্রতীক্ষিত সোনালী ট্রফি হাতে তুলে নেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পায় তার কেরিয়ার। সেই সঙ্গে চিরতরে বন্ধ হয়ে যায় একটি প্রশ্ন, মেসির অর্জনের ঝুলিতে আর কি বাকি? আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার ও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন মেসি। একটি প্রজন্ম তাকে দেখে ফুটবল ভালোবেসেছে। কোটি কোটি মানুষ তার মধ্যে খুঁজে পেয়েছে আশা, অধ্যবসায় আর স্বপ্ন পূরণের গল্প। ব্যর্থতার পর কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় সেটিও শিখিয়েছে মেসির ক্যারিয়ার। রোজারিওর এই ছোট্ট ছেলেটি প্রমাণ করে গেছে প্রতিভা মানুষকে পরিচিতি দেয়, কিন্তু অদম্য পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের প্রতি বিশ্বাস মানুষকে কিংবদন্তি বানায়। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের মধ্যেই শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে ফের বৃষ্টিপাত, থাকতে পারে আরও কয়েকদিন। 5 জেলায় বন্যার পূর্বাভাস। ঢাকায় জলাবদ্ধতার চক্রে লোকসানে ব্যবসায়ীরা। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সামরিক আইনেই বিচার হবে গ্রেপ্তারকৃত মোজাফফর হোসেনের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা। আমাদের প্রস্তাব আছে
যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করলেন শরিক দলের নেতারা। দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মন্ত্রী। যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। যুক্তরাষ্ট্রের হামলাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। যুদ্ধে আরও অন্তত 4 মার্কিন সেনা সদস্য নিহত। তেহরানের সামরিক সক্ষমতা কমার দাবি ট্রাম্পের। আমরা নিশ্চিত করছি ইরান যেন আর কখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এ ধরনের সক্ষমতা অর্জন করতে না পারে। বিশ্বকাপে বেশিরভাগ পুরস্কার স্পেনের ঘরে। আকাশী নীল ঢেউ থামিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরল লা রোহো। দেশ জুড়ে বইছে আনন্দের ঢেউ। এই জয় আমাদের প্রত্যাশিতই ছিল। আমরা যে কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।